তৃতীয় ম্যাচে পরাজিত হবার পরে এবার টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে এই সিরিজের চতুর্থ ম্যাচে এবং এই মুহূর্তে অ্যাজ উই অল নো সিরিজটা 2-1 ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে রয়েছে এবং টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা জেতা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি ভারতীয় দল এই সিরিজ জিততে চায় এই ম্যাচটা কিন্তু জিততেই হবে। এই ম্যাচটা হতে চলেছে ইংল্যান্ডের একটা খুবই প্রেস্টিজিয়াস গ্রাউন্ড, দ্যাট ইজ ওল্ড ট্র্যাফোর্ড, এবং এই গ্রাউন্ডটা রয়েছে ম্যানচেস্টার শহরে। এখানকার পিচ কেমন হয় এবং সেই অনুযায়ী ভারতীয় দলের যেটা প্লেইং ইলেভেন সেটা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে এবং টিম ইন্ডিয়া আগের ম্যাচে যে ভুলগুলো করেছিল সেখান থেকে শিক্ষা নেবে নাকি একই ভুল আবারও করবে, ওভারঅল আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ভারত ইংল্যান্ড চতুর্থ ম্যাচের টিম ইন্ডিয়ার বেস্ট পসিবল প্লেইং ইলেভেন অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ ভারতীয় ক্রিকেট নিয়ে আমরা কিন্তু রেগুলার বেসিসে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয়কে নিয়ে। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় ভারত এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্টে ভারতের প্লেইং ইলেভেনটা কি হতে পারে। তো অ্যাজ উই অল নো যে আমরা গত ম্যাচটা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছি এবং কাইন্ড অফ 190-92 রানটা নিশ্চিতভাবে চেজ হওয়ার কথা ছিল, চেজ হওয়া উচিত ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা রীতিমতো ব্যাটিং ব্যর্থতার মুখ দেখি, যার কারণে এই রানটা কিন্তু আমরা চেজ করতে পারিনি এবং এটা একটা খুবই শেমফুল ব্যাপার ছিল। এমনটা নয় যে আমাদের দলের প্লেয়াররা ফাইট করেনি, তারা যথেষ্ট ফাইট করেছে, বাট যে টাইপে আমরা ম্যাচটা হারলাম যে 190 রান মাত্র, সেটা আমরা চেজ করতে পারলাম না। তো এটা অবশ্যই একটা লজ্জাজনক ব্যাপার বটে, যদিও আমাদের প্লেয়াররা যথেষ্ট ফাইট করেছে। রবীন্দ্র জাদেজা, শেষের দিকে বুমরা, সিরাজ, এটা কিন্তু যথেষ্ট ফাইট করেছিল। আসুন আজকের ভিডিওতে আমরা ভারতের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি। তো এখানে টপ অর্ডারে ইয়শস্বী জয়সওয়ালকে আমরা বিগত 3টে ম্যাচে দেখেছি এবং তাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই মুহূর্তে যে ইয়শস্বী জয়সওয়াল কেন এতটা দায়িত্বহীন শটস খেলে, কেন সে এতটা ক্যাজুয়াল এবং টিম ইন্ডিয়া তার উপর এতটা নির্ভর করে। প্রথম ইনিংসে বা দ্বিতীয় ইনিংসে সে যদি একটা 50 করতো বা 40 রানের ইনিংসও খেলতো, ভারত এই ম্যাচটা জিততে পারতো। এমনভাবেই ইয়শস্বী জয়সওয়ালকে নিয়ে অনেকে বলছেন। তবে আমি যেটুকু ইয়শস্বী জয়সওয়ালকে নোটিস করেছি এই সিরিজে এখনও পর্যন্ত সে একটা ভালো ইনিংস কিন্তু অলরেডি খেলেছে, কিন্তু পরবর্তীকালে তার ইগো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে জফরে আর্চারের সঙ্গে তার একটা মোটামুটি ইগোর লড়াই চলছে। সে লাগাতার বড় শট খেলতে যাচ্ছে জফরে আর্চারকে, এবং এই পরিস্থিতিতে বড় শট খেলাটা কখনোই কিন্তু সহজ কাজ নয়। তো জফরে আর্চারকে নিয়ে ইয়শস্বী জয়সওয়ালের কিছু প্রবলেমস রয়েছে, বাট দ্য থিং ইজ তাকে ছাড়া এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলে সেই লেভেলের ওপেনার নেই। না, অনেকে আছেন যারা বলবেন এখানে অভিমন্যু ঈশ্বরনের কথা, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে করুণ নায়ারের মতো একটা প্লেয়ারকে নিয়ে ভারত যে সমস্যার মধ্যে পড়েছে, অভিমন্যু ঈশ্বরনকে নিয়েও সেই সমস্যার মধ্যে পড়বে। তার কারণ হচ্ছে ইংল্যান্ডের এই কোয়ালিটি বোলিংয়ের সামনে আপনি নতুন করে কোনো প্লেয়ারের ডেবিউ করাতে চাইবেন না, বা যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না তাকে হঠাৎ করে এই টিমের সামনে আনবেন না, কারণ সেই ক্ষেত্রে রেজাল্টটা করুণ নায়ারের মতোই হতে পারে। উইথ ডিউ রেসপেক্ট টু অভিমন্যু ঈশ্বরন, আই রিয়েলি ফিল যে এখানে তাকে অ্যাড করাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এই সিচুয়েশনে তার পক্ষে পারফর্ম করা ডেবিউ ম্যাচে ইট ইজ নট গোয়িং টু বি ইজি। তো এখানে নিশ্চিতভাবে ইয়শস্বী জয়সওয়াল একটা এন্ডে থাকবে এবং তার সাথে থাকবে KL রাহুল। দেখুন KL রাহুল এই সিরিজে কিন্তু বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে, ভালো ফর্মে রয়েছে এবং আগের দিন সেকেন্ড ইনিংসেও 39 রানের একটা ভালো ইনিংসে খেলেছিল, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে বলটাতে সে আউট হয়েছে এটা কিন্তু খুবই কঠিন একটা বল ছিল। সো সেই ক্রেডিটটা KL রাহুলকে দিতে হবে যে হি হ্যাজ রিয়েলি প্লেড ওয়েল ইন দিস টোটাল সিরিজ। তো নিশ্চিতভাবে ভারতের ওপেনিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন থাকবে না, ইয়শস্বী জয়সওয়ালের সাথে KL রাহুলই কিন্তু ওপেনিংটা করবে। এবার ভারতের 3 নম্বর জায়গাটাতে আপনি কাকে খেলাবেন? দেখুন এই জায়গাটাতে করুণ নায়ার এখনো পর্যন্ত খেলেছে, সাই সুদর্শনকে একটু সুযোগ দেওয়া হয়েছিল, সেও ব্যর্থ হয়েছিল একটা ম্যাচে, করুণ নায়ার ব্যর্থ হয়েছে 3টে ম্যাচে। তো নিশ্চিতভাবে আপনার মনে হতে পারে যে এখানে করুণ নায়ারকে হয়তো টিম ইন্ডিয়া তাহলে ড্রপ করবে, বাট দ্য থিং ইজ টিম ইন্ডিয়া করুণ নায়ারকে ড্রপ করবেন না। তার কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার এটা মনে হচ্ছে এই মুহূর্তে সাই সুদর্শনের থেকে করুণ নায়ার একটা বেটার ব্যাটসম্যান, এবং দ্যাট ইজ দ্য রিজন করুণ নায়ার এই ম্যাচেও খেলবে। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দুটো টিম দেবো, এবং এই দুটো টিমের মধ্যে একটা টিম হচ্ছে যে টিমটা আমার মনে হয় যে বেস্ট পসিবল প্লেইং ইলেভেন, আরেকটা টিম আমি দেবো আপনাকে যেটা আমার মনে হচ্ছে যে BCCI এই টিমটাকে খেলাবে। অর্থাৎ একদিকে আমি দেবো যে টিমটা হওয়া উচিত, আরেকটা হচ্ছে যে টিমটা হবে। তো নিশ্চিতভাবে করুণ নায়ারের মতো প্লেয়ারকে আমার মনে হয় এই টিম থেকে ড্রপ করার দরকার রয়েছে। এবং ওল্ড ট্র্যাফোর্ডের পিচ নিয়ে যদি আমি একটু কথা বলি, তো এই পিচেও কিন্তু খুবই বোলারদের হেল্প থাকবে। এই পিচটা কিন্তু এজব্যাস্টনের মতো হাই স্কোরিং গ্রাউন্ড নয়, এখানেও রান কিন্তু কম হবে, যেমনটা আমরা লর্ডসে দেখলাম। এখানে গত কিছুদিন আগে একটা ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের, সেখানে
ইংল্যান্ড তাদের কাইন্ড অফ বেস্ট পসিবল টিম নিয়ে গিয়েও 360 মাত্র করতে পেরেছিল প্রথম ইনিংসে। যদিও দ্বিতীয় ইনিংসে গিয়ে তারা 250+ রান করে রানটা চেজ করে, বাট স্টিল 360-এ বান্ডিল হয়েছিল ইংল্যান্ড, তা আবার শ্রীলঙ্কার মতো একটা দুর্বল টিমের এগেস্টে। তাহলে এটা মানতেই হবে যে এই মাঠেও কিন্তু খুব বেশি যে হাই স্কোরিং গেম হবে এমনটা নয়। পেসারদের হেল্প এখানে নিশ্চিত থাকবে, অ্যাট দ্য সেম টাইম এই মাঠেও কিন্তু স্পিনারদের জন্য হেল্প থাকবে। এবং বিগত কিছুদিন ধরে আমি আপনাদের বলে আসছিলাম, যারা আমার ভিউয়ার্স আছেন রেগুলার, যে রবীন্দ্র জাদেজা এই সিরিজে উইকেট পাবে না। বাট দ্য থিং ইজ, ওল্ড ট্র্যাফোর্ড হচ্ছে এমন একটা গ্রাউন্ড যেখানে রবীন্দ্র জাদেজা কিন্তু উইকেট পেতে পারে, এবং আমার মনে হচ্ছে রবীন্দ্র জাদেজা এই ম্যাচে গেম চেঞ্জার হতে পারে বল হাতে। এই সিজনে এখনও পর্যন্ত সে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছে, বাট এই ম্যাচটাতে বল হাতে আমি জাদেজার থেকে এক্সপেক্ট করছি দুটো ইনিংসের মধ্যে যে কোনো একটা ইনিংসে অ্যাটলিস্ট একটা 5 উইকেট হল রবীন্দ্র জাদেজা কিন্তু নিতে পারে, কারণ এখানে স্পিনারদের জন্য যথেষ্ট হেল্প থাকবে। এবার ভারতীয় দলে আমরা যদি ফেরত আসি, তো নিশ্চিতভাবে আমি ভারতীয় দলে এখানে করুণ নায়ারকে দেখতে চাইবো না, বাট টিম ইন্ডিয়া আগেন করুণ নায়ারকে নিয়েই যাবে, কারণ তাদের মনে হয় সাই সুদর্শন ইজ নট গুড এনাফ। বাট আমার মনে হয় সাই সুদর্শনকে এখানে একটা সুযোগ দেওয়া নিশ্চিতভাবে যেতে পারে, কারণ হচ্ছে প্রথম ম্যাচে সে কিন্তু খুব খারাপ খেলেনি। ফার্স্ট ইনিংসটা যেটা ছিল ডেবিউ ইনিংস, সেটাতে সে খারাপ খেলেছিল, হি ওয়াজ নার্ভাস, অ্যাজ উই অল নো, একটা ইন্টারন্যাশনাল ডেবিউ মানে নার্ভাস তো হবেই, সেখানে সে আউট হয়ে যায়। বাট পরবর্তী ইনিংসে গিয়ে আই থিঙ্ক 30-35 রানের একটা ইনিংস খেলেছিল, আউট হয়ে যায়, অ্যান্ড তারপর টিম থেকে বাদ পড়ে যায়। বাট আই রিয়েলি ফিল সাই সুদর্শন এখানে কিন্তু টিমটাতে জায়গা ডিজার্ভ করে। তো 3 নম্বর জায়গাটাতে আমি সাই সুদর্শনকে চাইবো, কারণ আইপিএলে সে এত রান করেছে, একটা হাই লেভেলের কনফিডেন্স কিন্তু তার মধ্যে থাকবে, এবং ছেলেটা খুবই সিনসিয়ার একটা ছেলে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন খেলা চলার সময় তখন কিন্তু ও কাগজে লেখালেখি শুরু করে দেয়, কারণ বিভিন্ন জিনিস ম্যাচ থেকে যেগুলো শেখে সেগুলো কিন্তু লিখে রাখে খাতায়। তো এরকম একটা সিনসিয়ার ছেলে, এরকম ছেলেকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। ছেলেটার বয়সও অনেক কম, তো এই প্লেয়ারের উপর যদি আপনি ইনভেস্ট করেন, এই প্লেয়ারটা কিন্তু ফিউচারে আপনাকে বড় বড় ম্যাচেসে গিয়ে কিন্তু ভালো পারফর্ম করে দেবে। এবং এই জায়গাতে 33 বছরের একটা প্লেয়ারের উপর এই মুহূর্তে ভরসা করার কোনো মানে হয় না, যে অলরেডি দুটো ম্যাচ হারিয়ে দিয়েছে আমাদের বলতেই পারি, কারণ হচ্ছে গত ম্যাচে তার থেকে যদি একটা ইনিংস আসতো বড়, তাহলে ভারত ম্যাচটা জিতে যেত, কিন্তু সেটাও সে করতে পারেনি। তো ওভারঅল আমার ভোটটা এখানে যাচ্ছে সাই সুদর্শনকে, বাট আমার এটাও মনে হচ্ছে বিসিসিআই করুণ নায়ারকেই খেলাবে। এরপর ভারতীয় দলের 4 নম্বরে আগেন আমাদের ক্যাপ্টেন শুভমান গিল খেলবে, এবং এরপরে 5 নম্বর জায়গাটাতে রয়েছে ঋষভ পান্ত। দেখুন, শুভমান গিল আগের ম্যাচে ব্যর্থ হয়েছে, এবং তাকে নিয়ে অনেকের আমি একটা মন্তব্য দেখলাম যে শুভমান গিল এমন পিচে পারফর্ম নাকি করতে পারে না যেখানে বোলারদের জন্য হেল্প থাকে, বোলারদের জন্য মুভমেন্ট থাকে, পিচে বেশ ঘাস থাকে, বল সুইং করে, ওভারকাস্ট কন্ডিশন হয়, এরকম পরিস্থিতিতে শুভমান গিলের পক্ষে নাকি রান করা পসিবল নয়। একমাত্র ফ্ল্যাট ট্র্যাক হলে সেখানে শুভমান গিল রান করে, এরকমটা অনেকে দাবি করছেন। বাট আমার কিন্তু এতটাও শুভমান গিলকে আমি ছোট ব্যাটসম্যান হিসেবে ধরবো না। হ্যাঁ, একটা বিষয় অবশ্যই যে শুভমান গিল বড় ম্যাচে, যেখানে ইম্পর্টেন্ট ম্যাচ, সেখানে কিন্তু সে বরাবর ফ্লপ করে, এটা আমরা দেখেছি। কিন্তু ঘাস পিচ হলে যে শুভমান গিল খেলতে পারবে না এমনটা কিন্তু নয়। আই রিয়েলি ফিল যে শুভমান গিল আবারও এই ম্যাচে বেটার পারফর্ম করবে, তার ফ্লসগুলো খুঁজে পাবে। অ্যান্ড ঋষভ পান্ত আগেন এই সিরিজে ব্রিলিয়ান্ট, যে কোনো পরিস্থিতি হোক ঋষভ পান্ত ভালো পারফর্ম করে। এবং গত ম্যাচে যে মুহূর্তে ঋষভ পান্তের উইকেটটা পড়ে, ইংল্যান্ড কিন্তু তখনই বুঝতে পেরেছিল যে এরপর হতে পারে আমরা ম্যাচে জিততে পারি। যতক্ষণ ঋষভ পান্ত সেখানে ছিল, ইংল্যান্ড এটা ধরেই নিয়েছিল ম্যাচ কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে নেই। তো এটা একটা বড় ব্যাপার যে পান্তের মতো প্লেয়ারকে আমরা এই দলে অ্যাডজাস্ট করতে পারছি। এরপর 6 নম্বরে নিশ্চিতভাবে ভারতীয় দলের এই মুহূর্তে অন্যতম বেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। যে টাইপের ইনিংস রবীন্দ্র জাদেজা এই সিরিজে খেলেছে এখনো পর্যন্ত, সিম্পলি ব্রিলিয়েন্ট। এই টাইপের ইনিংস আপনি একজন সিনিয়র প্লেয়ারের তরফ থেকে এক্সপেক্ট করেন, এবং সে এখানে কিন্তু সেটা ব্যাট হাতে ডেলিভার করেছে। বাট হাউএভার এই ম্যাচে কিন্তু জাদেজা বল হাতেও ডেলিভার করবে, বল হাতেও উইকেট নেবে, এটা একটা বড় বেনিফিট। জাদেজার পরে এখানে আমি নিশ্চিতভাবে রাখবো নীতিশ কুমার রেড্ডিকে। দেখুন, নীতিশ কুমার রেড্ডি হচ্ছে এই টিমের জন্য একটা অনেক বড় ব্যালেন্স। একটা টিমকে ব্যালেন্স করতে গেলে এই টাইপের প্লেয়ার আমরা লাগবে, যে ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংটাও করতে জানে। তবে যে আপনি এখানে 3টে পেস বোলারের সাথে নীতিশ কুমার রেড্ডি আরেকটা পেস বোলার নিয়ে 4টে পেস বোলার আপনার হয়ে যাচ্ছে, এই টিম নিয়ে আপনি সেক্ষেত্রে এগোতে পারবেন। এই টাইপের প্লেয়ার কিন্তু টিমে ব্যালেন্স বানায়। তো নীতিশ কুমার রেড্ডি ডেফিনেটলি এখানে থাকবে। এরপরে সব থেকে বড় প্রশ্ন, ওয়াশিংটন সুন্দরকে আপনি কি এখানে খেলাবেন, নাকি কুলদীপ যাদবের মতো প্লেয়ারের দিকে আপনি নজর দেবেন? দেখুন, ওল্ড ট্র্যাফোর্ড ম্যানচেস্টারের এই পিচ, এখানে কিন্তু এমনটা নয় যে বিশাল কিছু স্পিনারদের জন্য হেল্প থাকবে। তো আমার মনে হয় কুলদীপ যাদবকে এখানে এই সিরিজে প্রথম ম্যাচ দেওয়ার সেরকম কোনো জায়গা নেই, কারণ এখানে স্পিনারদের জন্য খুব একটা হেল্প থাকবে না।
তো কুলদীপের পরিবর্তে এখানে অন্য কাউকে নিতে হবে। গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর খেলেছিল, দেখুন এই মাঠে কিন্তু স্পিনার হিসেবে জাদেজার কাজ থাকতে পারে, ওয়াশিংটন সুন্দরের জন্য কিন্তু এই ম্যাচে খুব একটা হেল্প থাকবে না। তো আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে আমি এখানে একটা ব্যাটসম্যান নিয়ে যাব। সেই ব্যাটসম্যানটা কে হতে পারে? সেই ব্যাটসম্যানটা নিশ্চিতভাবে ধ্রুব জুয়েল। দেখুন ভারতীয় দলের সমস্যাটা ব্যাটিং লাইনের, তো এখানে নিশ্চিতভাবে ব্যাটিংটাকে আমাকে স্ট্রং করতেই হবে। এবং ভারতের 3টে পেস বোলার তাহলে কে হবে? দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের তরফ থেকে কিন্তু ক্ল্যারিফাই করা হয়নি যে জসপ্রীত বুমরা এই ম্যাচটা খেলবে কি খেলবে না। কিন্তু গত ম্যাচ, থার্ড ম্যাচটা শেষ হয়েছে 14 তারিখে এবং পরের ম্যাচটা আছে 23 তারিখে, মাঝে 9 দিনের ব্রেক। এবং নিশ্চিতভাবে আমার মনে হয় এই 9 দিনের ব্রেক একটা বোলারের সম্পূর্ণভাবে নিজের বডিকে ফিট করার জন্য যথেষ্ট। কিন্তু খুব ইম্পর্টেন্টলি প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মাঝেও 9 দিনের ব্রেক ছিল, কিন্তু তার সত্ত্বেও ভারতীয় দল তাকে খেলায়নি। তো এটা একটা বড় প্রশ্ন যে তাহলে কি করা হবে। বাট আই রিয়েলি ফিল যেখানে জসপ্রীত বুমরাকে খেলানো উচিত এবং টিম ইন্ডিয়া গতবার যে ভুলটা করেছিল তার প্রচুর সমালোচনা হয়েছিল, সেই ভুলটা আর করবে না এবং নিশ্চিতভাবে এই ম্যাচটাতেও জসপ্রীত বুমরা খেলবে। তো ভারতের পেস বোলিং এটা একটা ডেফিনেটলি জসপ্রীত বুমরা, তার সাথে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। দেখুন আকাশদীপের গত ম্যাচে বোলিং খুব একটা ভালো হয়নি, রাইট এরিয়াজে আকাশদীপ বল করতে পারেনি, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে একটা ম্যাচ যে কোনো বোলারের জন্য কিন্তু খারাপ যেতে পারে। তো এটা ধরেই আপনাকে চলতে হবে। এই আকাশদীপই কিন্তু গত ম্যাচে আপনাকে 10টা উইকেট তুলে দিয়েছিল, তার মানে এই টাইপের বোলারদের আপনাকে সাপোর্ট করতে হবে। এখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানোর কোনো জায়গা আমি দেখছি না এবং আর্শদীপ সিংয়েরও এখানে ডেবিউ করানোর সেই অর্থে সুযোগ আমি কিছু দেখতে পাচ্ছি না। তো ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টে বুমরা, সিরাজ এবং তার সাথে আকাশদীপ সিং থাকবে, ফোর্থ পেসার হিসেবে থাকবে নীতিশ কুমার রেড্ডি। এবং এই পরিস্থিতিতে আপনি এখানে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাবেন নাকি এর জায়গাতে আপনি ধ্রুব জুরেলের মতো ব্যাটসম্যানকে নিয়ে যাবেন? দেখুন আমি বারবার যেটা বলছিলাম যে ভারতের ব্যাটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে, এখানে ধ্রুব জুরেলকে নিয়ে যেতে হবে। গত ম্যাচে 4টে উইকেট নিয়েছিল ওয়াশিংটন সুন্দর, এই ম্যাচে কিন্তু সেটা নেওয়ার জায়গা নেই, পিচটা এতটাও সাপোর্ট করবে না ওয়াশিংটন সুন্দরকে। তো ডেফিনেটলি আমি এখানে ধ্রুব জুরেলকে নিয়ে যাব, যাকে আমার মনে হয় অনেক বেটার ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দরের থেকে। এবং ওয়াশিংটন সুন্দরের বোলিং যেহেতু এখানে প্রয়োজন নেই, একটা বেটার ব্যাটসম্যান নিয়ে যাওয়াটাই অনেক বেশি জরুরি। দেখুন টেস্ট ক্রিকেটে কেউ 6টা বোলার নিয়ে যায় না, টেস্ট ক্রিকেটে সবাই 4টে করে বোলার নিয়ে যায়, একটা আধটা অলরাউন্ডার দিয়ে চালায়। তো এখানে ভারতের 3টে মেন পেসার রয়েছে, 4 নম্বর পেসার হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। এবার অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ইংল্যান্ডের কাছে তো 4টে টপ অর্ডারের পেসার রয়েছে, টপ কোয়ালিটি পেসার রয়েছে, তাহলে আমাদের কেন থাকবে না? দেখুন ইংল্যান্ডের বেন স্টোকসের যে ব্যাপারটা রয়েছে, বেন স্টোকস কিন্তু ওদের দলের একটা বিরাট বড় বেনিফিট। এই কোয়ালিটির বোলারকে ওরা পেয়ে গেছে যে যতটা ভালো বল করে ততটা ভালো ব্যাট করে। এবার সেটা তারা পেয়েছে, এটা তাদের বেনিফিট। আমরা কিন্তু কোনোভাবে এখানে 4টে পেসার নিয়ে যেতে পারি না। 4 নম্বর পেসারটা আমাদেরকে কিন্তু একটা অলরাউন্ডারকেই খেলাতে হবে, যেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। এবং নীতিশ কুমার রেড্ডির ব্যাটিং নিয়ে যদি আপনি কথা বলেন, দেখুন এই প্লেয়ারটা কিন্তু একদমই নতুন এবং ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার তার সেই অর্থে খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যে টাইপের পারফরমেন্স সে এখনও পর্যন্ত করেছে, হি হ্যাজ লুকড রিয়েলি গুড। এবং আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ারদের আপনি যদি সুযোগ দেন, ফিউচারে গিয়ে কিন্তু এই প্লেয়ারগুলো আপনাকে ম্যাচ জেতাবে। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে সে গিয়ে সেঞ্চুরি করে এসছে, দ্যাট রিয়েলি টেলস আস যে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে। একটু সময় এই প্লেয়ারগুলোকে কিন্তু আপনাকে দিতে হবে। 33 বয়সী করুণ নায়ারের থেকে কিন্তু হাত সরাতে হবে, ওইসব প্লেয়ারকে কিন্তু আর জায়গা দেওয়ার মতো পরিস্থিতি বা সুযোগ কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় এখানে নীতিশ কুমার রেড্ডি এবং ধ্রুব জুরেলকে খেলানো উচিত, বাট টিম ইন্ডিয়া ধ্রুব জুরেলকে খেলাবেন না। কারণ টিম ইন্ডিয়ার মনে হয় ধ্রুব জুরেল শুধুমাত্র একটা উইকেট কিপার যে একটু ব্যাটিং করতে জানে, বাট প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর ক্যাপাবিলিটি আছে। কিন্তু টিম ইন্ডিয়া এখানে ওয়াশিংটন সুন্দরকে আবারও একটা ম্যাচ দেবে এবং টিম ইন্ডিয়া এই দলে খুব একটা পরিবর্তন করবেন না, কারণ টিম ইন্ডিয়ার এটা মনে হচ্ছে যে আমাদের এই টিমটা যথেষ্ট শক্তিশালী, আমরা জাস্ট ব্যাড লাকে হেরেছি। ডেফিনেটলি আমরা যথেষ্ট ভালো পারফর্ম করেছি, ব্যাড লাকের কারণেই হেরেছি, কিন্তু যে প্রবলেমগুলো টিমের মধ্যে আছে সেগুলোকে তো আপনাকে সমাধান করতেই হবে। করুণ নায়ার ম্যাচের পর ম্যাচ রান করছে না, আপনি কেন প্লেয়ারটাকে দলের মধ্যে রাখবেন? এই সমস্যাগুলোকে তো সমাধান করতে হবে। বাট টিম ইন্ডিয়া বি লাইক যে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই, টিমটা ভালো খেলেছিল, পরের ম্যাচে আমরা নিশ্চিতভাবে জিতবো, এই টাইপের কিছুটা ভাবনা চিন্তা রাখছে। আদারওয়াইজ এই দলটাতে আপনি কি পরিবর্তন চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হওয়া উচিত কমেন্ট বক্সে লিখে জানান। সো ওভারঅল আমার এটাই মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া এই ম্যাচে খুব একটা কিছু পরিবর্তন করবে না, মোটামুটি আনচেঞ্জ টিম নিয়ে যাবে। এবং জসপ্রীত বুমরার পরিবর্তনটা টিম ইন্ডিয়া ডেফিনেটলি করতো, কিন্তু গতবার জসপ্রীত বুমরাকে না খেলানোর জন্য যে টাইপের সমালোচনা হয়েছিল, আমার মনে হয় বুমরাকে এই ম্যাচে টিম ইন্ডিয়া খেলাবে। এবং সরফরাজ খানের মতো প্লেয়ারদের যেভাবে টিম ইন্ডিয়া সাইডলাইন করেছে, শ্রেয়াস আইয়ারকে যেভাবে টিম ইন্ডিয়া সাইডলাইন করেছে, যার কারণে ভারতীয় দলে এই করুণ নায়ারের মতো প্লেয়ারদের যুক্ত করা হয়েছে, যেটা দলকে কিন্তু কোনোভাবেই বেনিফিট করছে না।
না, এবং তার কেরিয়ার বানানোর দায়িত্বটা কে নিয়েছে আমি এখনও পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি যে কে এমন রয়েছে যে দায়িত্ব নিয়েছে যে করুণ নায়ারের কেরিয়ারটা তাকে বানাতেই হবে। যেখানে ডিজার্ভিং ক্যান্ডিডেটরা সরফরাজ খান অথবা শ্রেয়াস আইয়ার এরা কিন্তু টিমের বাইরে রয়েছে, যারা ডিজার্ভ করে। এবং শ্রেয়াস আইয়ার এই মুহূর্তে যে টাইপের ফর্মে রয়েছে, যে টাইপের কনফিডেন্স তার রয়েছে, সেই প্লেয়ারটাকে দল থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন এখানে ছিল না, বাট টিম ইন্ডিয়া হ্যাড অ্যাকচুয়ালি ডান দিস। ওভারঅল আমার মনে হয় ভারতীয় দল আনচেঞ্জড যাবে, কিন্তু আমার মতে এটা হচ্ছে বেস্ট পসিবল প্লেইং 11। আপনার বেস্ট পসিবল প্লেইং 11টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।